হ্যালো প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা এসেছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় পাঠ আলোর প্রতিফলন। এখানে আমার পরিচয় দেওয়া আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। মুখে বলার কোনো প্রয়োজন নেই, বারবার মুখে বললে তোমাদের কাছে বিরক্ত লাগে, তাই আমি মুখে বলবো না, জাস্ট পরিচয় দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর আমার স্টুডেন্ট যারা তারা আমাকে সবাই চেনো, এটা বলার অপেক্ষা রাখে না। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিগত পাঠের, অর্থাৎ আমরা আলোর প্রতিফলন সম্পর্কে বিগত একটা ক্লাসে অনেক বিষয় সম্পর্কে শিখেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় পরের টপিকসগুলো সম্পর্কে একটু আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। তো আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে গোলীয় দর্পণের আলোর প্রতিফলনটা শিখব। গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। তো গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের প্রথমেই আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অবতল দর্পণ সম্পর্কে। তো জাস্ট আমরা আগে নিয়মগুলো একটু পড়ে নিই। নিয়মটা কি, আলো প্রতিফলিত হবে কেমনভাবে? তো প্রথম নিয়মটা হচ্ছে, একটা আলো কী করবে, প্রধান অক্ষ অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে গমনকারী আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। তার মানে আমি একটু জাস্ট বোঝাই, যে মনে করো এটা হচ্ছে একটা গোলীয় দর্পণ, এইটা হচ্ছে দর্পণের মেরু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এই যে বক্রতার ব্যাসার্ধ, আর পাস করে দিলাম প্রধান অক্ষ হয়ে গেল। তো এখন প্রশ্ন হচ্ছে, মনে করো একটা বস্তু এখানে আছে, তাহলে আলোটা যদি এই মাথা থেকে প্রধান অক্ষের সমান্তরালে যায়, এটা হচ্ছে ফোকাস বিন্দু, তাহলে সেটা কি করবে, প্রতিফলিত হয়ে এই ফোকাস বিন্দুতে গমন করবে। মানে সে অন্য যেভাবে যাক না কেন, যদি এই অক্ষের সমান্তরাল হয় তাহলে সে ফোকাস বিন্দু দিয়ে যাবে, কোনো মতেই সে এদিক দিয়ে অথবা এদিক দিয়ে যেতে পারবে না। অর্থাৎ সে অল টাইম কী করবে, ফোকাস বিন্দু দিয়েই গমন করবে। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা আমি এটা মুছে দিয়ে বলি, সেটা হচ্ছে 2 নম্বর নিয়ম, যে বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী আলো যে পথে যাবে সেই পথেই ফিরে আসবে, অর্থাৎ প্রতিফলিত হয় সেই পথে ফিরে আসবে। তার মানে আমি বিষয়টাকে বোঝাই আবার। মনে করো এটা একটা অবতল দর্পণ, তো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এখানে একটা বস্তু আছে। যদি আলোটা যে বক্রতার কেন্দ্র এদিক দিয়ে যায়, তাহলে দেখো এই পথে গেল, তাহলে সে আবার এই পথে ফিরে আসবে। এই দুটো নিয়ম ফলো করে আমরা কি করব, এখন আলোর প্রতিফলন ঘটাবো। তো এখন প্রশ্ন হচ্ছে, আলোর প্রতিফলনের সাথে যে বিষয়টা জড়িত হবে সেটাকে বলা হবে বিম্ব। তো আমরা এখন বিম্বের সংজ্ঞাটা দেখে আমরা মূল আলোচনায় চলে যাব। তো বিম্ব বা প্রতিবিম্ব, অ্যাকচুয়ালি আমরা একটা দর্পণে নিজের যে প্রতিচ্ছবিটা দেখি সেটাকে বলা হয় বিম্ব বা প্রতিবিম্ব বলে। তো এখন বিম্ব বা প্রতিবিম্বটা কি, আমরা সংজ্ঞা একটু দেখি, যে দর্পণে আপতিত আলোক
রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্বই হলো প্রতিবিম্ব। তাহলে আমি আবার বলি, আমি চিত্র আঁকলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো সংজ্ঞাটা লিখে রাখবে এভাবে, দর্পণে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় বা ওই বিন্দু থেকে আপতিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দু থেকে প্রধান অক্ষের ওপর অঙ্কিত লম্বই হলো প্রতিবিম্ব। এখন প্রতিবিম্ব দুই প্রকার, এক হচ্ছে বাস্তব প্রতিবিম্ব আর দুই হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তো বাস্তব প্রতিবিম্বটা কি, যে এই পর্যন্ত লিখবো যে দর্পণে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্বই হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। আর যদি অবাস্তব প্রতিবিম্বের কথা বলি তাহলে লিখবো দর্পণে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর যে বিন্দু থেকে যে বিন্দুতে মিলিত হয় না, মিলিত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দু থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্বই হলো অবাস্তব প্রতিবিম্ব। তার মানে বাস্তব প্রতিবিম্বতে মিলিত হবে আর অবাস্তব প্রতিবিম্বতে মিলিত হচ্ছে বলে মনে হবে অথবা ওই বিন্দু থেকে আসছে বলে মনে হবে অ্যাকুরেট হবে না, সেটাই হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তো এখন আসি আমরা চিত্রের মাধ্যমে বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বগুলো এবং প্রতিফলনগুলো বোঝার চেষ্টা করি। তো প্রথম চিত্র, আমরা তিনটা চিত্রের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। প্রথম বিষয়টা হচ্ছে এরকম, আমি প্রথমেই একটা গোলীয় দর্পণ আঁকি এবং তোমাদের গোলীয় দর্পণটা আঁকার যে বিশেষ বিষয়টা আমি বুঝাই দিলাম সেটা হচ্ছে তোমরা একটা কাঁটা কম্পাস নিয়ে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের গোলীয় দর্পণ আঁকবা। তো বিষয়টা হচ্ছে যদি ব্যাসার্ধটা ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের চিত্র আঁকতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হবে, ওভারঅল চিত্রটা আমাদের হবেই না। তাই আমার মতো তোমরা এভাবে চিত্র আঁকবে না, তোমরা একটা কাঁটা পেন্সিল কম্পাসের কাঁটাটা এখানে রাখবা, পেন্সিলটাকে ঘুরিয়ে দিয়ে একটা অর্ধবৃত্ত আঁকবা জাস্ট। তো সেই অর্ধবৃত্তের বাইরের দিকে তোমরা যদি প্রলেপ দিয়ে দাও সুন্দরভাবে সেটা হয়ে যাবে অবতল দর্পণ, আর যদি ভেতরের দিকে প্রলেপ দিতে তাহলে উত্তল দর্পণ। তো আমি যেহেতু বাইরের দিকে প্রলেপ দিয়েছি তাই আমার এটা হচ্ছে অবতল দর্পণ। এখন আমার অবতল দর্পণের যে বিষয়গুলো আমি কিছুক্ষণ আগে পড়িয়ে আসলাম গত ক্লাসে সেই বিষয়গুলো এঁকে ফেলো। তার মানে একটা অবতল দর্পণে কি থাকে, একটা মেরু বিন্দু থাকে, এটাকে ইন্ডিকেট করে ফেলো। তারপরে আমি যেখানে কাঁটাটা বসিয়েছিলাম সেটা ছিল এই দর্পণের বক্রতার কেন্দ্র, তাহলে বক্রতার কেন্দ্রটাকে ইন্ডিকেট করে ফেললাম। এখন এই দুটা যোগ করে দিলাম, এটা হয়ে গেল বক্রতার ব্যাসার্ধ। এই দুটোর অর্ধেক করে ফেলো, আমি মেপে অর্ধেক করে ফেললাম, অর্ধেকটা হয়ে গেল ফোকাস বিন্দু। এবার এটাকে একটু বাইরে বের করে দাও, তাহলে সেটা হয়ে গেল প্রধান অক্ষ। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে সুন্দরভাবে ভালো করে দেখো, আমরা একটা লক্ষ্যবস্তুকে এইখানে রাখবো। তো প্রথমে যেভাবে হবে সেটা হচ্ছে একটা আলোক রশ্মিগুচ্ছ, সব সময় তোমরা এইটা ফলো করবা। প্রথমে একটা হবে কি, একটা আলোক রশ্মিগুচ্ছ এই যে প্রধান অক্ষ আছে সেই প্রধান অক্ষের সমান্তরালে এই দর্পণের উপরে পড়বে। তো আমি এই দর্পণটার নাম দিলাম এম ও এম ড্যাশ, অথবা ও দরকার নাই, এম ড্যাশ একটা অবতল দর্পণ। যে দর্পণের পি হচ্ছে মেরু, সি হচ্ছে বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস বিন্দু, আর ও এবং ও ড্যাশ হচ্ছে একটা লক্ষ্যবস্তু। তার মানে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ভালো কথা। ও ড্যাশ হচ্ছে একটা লক্ষ্যবস্তু, যেখানে ও হচ্ছে এই লক্ষ্যবস্তুর পাদবিন্দু আর ও ড্যাশ হচ্ছে লক্ষ্যবস্তুর হচ্ছে ঊর্ধ্ববিন্দু, মাথা, এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে পা। তো প্রথমে একটা আলো কি করলো, মাথা থেকে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, হয়ে মনে করো যে এন বিন্দুতে আবদ্ধ হলো। তো আমি প্রথমেই বলছিলাম যে কোনো আলো যদি
প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা কোন বিন্দুতে প্রতিফলিত হবে? ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। তাই আলোটা কি করলো? ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে ফিরে গেল। আমি এই প্রতিফলিত রেখার নাম দিলাম এন ড্যাশ। এবার একটা আলো পাদবিন্দু থেকে যাবে, তো পাদবিন্দু থেকে সে কোন দিকে যাচ্ছে? বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যে আলো প্রসে যাবে সেটা বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে আসবে, তার মানে ফিরেও আসলো সে এই বিন্দুতে। এরপরে একটা আলো কি করছে, তোমাদের এটা না দেখালেও সমস্যা নেই, তো যেটা দেখাতে হবে প্রথমটা অবশ্যই দেখাতে হবে, এবং দ্বিতীয়টা যে একটা আলো বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে এই মাথা থেকেই যাবে, হ্যাঁ, তো মাথা থেকেই বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে সে গেল, তার মানে ও ড্যাশ থেকে সে আর পথে আর বিন্দুতে আপতিত হলো, তাহলে ও ড্যাশ আর পথে সে গেল, এখন আর ও ড্যাশ পথেই সে ফিরে আসবে, যে পথে গিয়েছিল সেই পথেই ফিরে আসলো। আমি এর আগেই বলছিলাম যে প্রথমে একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস বিন্দু দিয়ে আসবে, আর বক্রতার কেন্দ্রের মধ্যে দিয়ে যে যাবে সে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে। এখন দেখো যে ও ড্যাশ অর্থাৎ আর ও ড্যাশ এটা একটা প্রতিফলিত রশ্মি, আর এন ড্যাশ এটা একটা প্রতিফলিত রশ্মি। এরা মিলেছে কোন বিন্দুতে? এরা মিলেছে হচ্ছে ও ডাবল ড্যাশ বিন্দুতে। ধরে নিলাম যে যে বিন্দু মিলে গেল সেই বিন্দুর নাম হচ্ছে ও ডাবল ড্যাশ বিন্দু। এখন কি বলছিলাম যে যে বিন্দুতে মিলে যাবে সেই বিন্দু থেকে অভিলম্ব আঁকতে হবে, তাহলে আমরা সেই বিন্দু থেকে একটা অভিলম্ব আঁকলাম। তো আমরা জানি সব সময় বস্তুর পা মাটিতে থাকে, আমরা এই প্রধান অক্ষটাকে মাটি কল্পনা করব, তাহলে বিম্বের পাও মাটিতে থাকবে, লক্ষ্য বস্তুর পাও মাটিতে থাকবে, অর্থাৎ এটা ছিল লক্ষ্য বস্তু যার পা মাটিতে, তাহলে এটা বিম্ব এর পাও মাটিতে, তার মানে এটা হচ্ছে পাদবিন্দু, এটা হচ্ছে ঊর্ধ্ববিন্দু। তাহলে আমরা দেখো এই বিন্দুটার নাম দিলাম ও ট্রিপল ড্যাশ, তোমরা বিভিন্ন নাম দিতে পারো। তাহলে এখন কি দেখতে পাচ্ছি যে ও ড্যাশ এর লক্ষ্যবস্তু ছিল, এখন ও ডাবল ড্যাশ ও ট্রিপল ড্যাশ এটার বিম্ব হয়ে গেল। এখন তোমরা বলো তো মিলিত যেহেতু হয়েছে তাহলে এটা কি বিম্ব? এটা হচ্ছে বাস্তব বিম্ব, অর্থাৎ বাস্তব বিম্বটা কেমন হয়? উল্টা হয়। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি লক্ষ্যবস্তুটা বড় আর বিম্বটা হচ্ছে ছোট। তো এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে এই যে লক্ষ্যবস্তুর অবস্থানটা ছিল কেন্দ্রের বাইরে, কেন্দ্রের বাইরে। তাহলে তোমাকে যদি এখন কেউ প্রশ্ন করে যে কিভাবে আমরা একটা ছোট বাস্তব বিম্ব পেতে পারি, তাহলে তোমার উত্তর হবে আমরা যদি লক্ষ্যবস্তুকে বক্রতার কেন্দ্রের বাইরে রাখি তাহলে লক্ষ্যবস্তু দ্বারা যে বিম্ব গঠিত হবে সেই বিম্বটা ছোট এবং বাস্তব হবে। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। ঠিক একইভাবে আমি আরেকটা চিত্র আঁকবো, সেটা হচ্ছে 2 নম্বর চিত্র। তো 2 নম্বর চিত্রটার জন্য আমি যা যা ছিল তাই রাখলাম এখানে জাস্ট। তো কি কি ছিল এখানে? এই যে বক্রতার কেন্দ্র ছিল সি, আর বিষয়গুলো যা সবগুলো অবশ্যই থাকবে। তো আমি এখন লক্ষ্যবস্তুটাকে কি করছিলাম? এর আগের ট্রাই করছিলাম বক্রতার কেন্দ্রের বাইরে, আমি এখন বাইরে না, আমি এখন লক্ষ্যবস্তুটাকে ফোকাস আর কেন্দ্রের ভেতরে রাখবো, ফোকাস এবং কেন্দ্রের ভেতরে। তো ন্যাচারালি যে বিষয়টা আগে করছিলাম সেটাই করি, যে একটা আলো প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তাহলে যে প্রধান অক্ষের সমান্তরালে যায় সে কোন বিন্দুতে প্রতিফলিত হয়? ফোকাস বিন্দুতে প্রতিফলিত হবে। ওকে, এরপরে একটা আলো বক্রতার কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর যাবে। তো আমরা এখানে যে বিষয়টা কাজ করবো সেটা হচ্ছে আমরা আগে এই বক্রতার কেন্দ্র বরাবর আলোকে কি করব? আপতিত করাবো, তারপর সেটা ওই পথ দিয়ে প্রতিফলিত হবে, অর্থাৎ সে এই পথে গিয়েছিল আর এই পথে ফিরে এসেছে। এখন দেখো এই যে প্রতিফলিত রশ্মি এবং এই যে প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতে মিলিত হয়েছে, এখন এই বিন্দু থেকে আমরা কি করলাম? একটা অভিলম্ব টানলাম, তাহলে এই যে একটা বিম্ব গঠন হয়ে গেল। এখন দেখো এখানে বিম্বটা কেমন হয়েছে? উল্টা হয়েছে, তার মানে মিলিত হয়েছে, তার মানে এটা বাস্তব বিম্ব, কিন্তু কেমন হয়ে গেছে? বড় হয়ে গেছে। তাহলে এটা ছিল লক্ষ্যবস্তু যেটা ছিল ছোট, আর বিম্বটা হয়েছে বড়। এখন বিম্বটা কেন বড় হলো? কারণ হচ্ছে লক্ষ্যবস্তুকে আমি কোথায় রেখেছি? এফ ও সি এর ভেতরে, যে কোনো জায়গায় এফ এবং সি এর যে কোনো জায়গায় আমি যদি এই জায়গাটুকুর মধ্যে লক্ষ্যবস্তুকে রাখি তাহলে অবশ্যই একটা বিম্ব হবে, সেটা কি কেমন বিম্ব? বড় বিম্ব। তাহলে আমি আবার বলি যে তোমাদের যদি প্রশ্ন আসে কিভাবে আমরা একটা
বাস্তব এবং বড় বিম্ব পেতে পারি, তাহলে উত্তর হবে আমরা যদি লক্ষ্যবস্তুকে ফোকাস এবং কেন্দ্রের ভেতরে রাখি তাহলে সেটা দ্বারা অবতল দর্পণে যে বিম্ব গঠন হবে সেটা হবে বাস্তব এবং বড়। এবার আমি 3 নম্বর চিত্র আঁকবো। 3 নম্বর চিত্রটার জন্য আমাদের একই সেম দর্পণেই আমরা ঘটে বিষয়টা, আমি বাকিগুলো মুছে দিলাম। তো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন আমি যে কাজ করব সেটা হচ্ছে লক্ষ্য বস্তুটাকে কি করব, ফোকাস বিন্দু এবং মেরুর ভিতরে রাখবো। তার মানে ফোকাস বিন্দু কোথায় আছে, মেরু আর ফোকাস বিন্দু এর ভেতরে, অর্থাৎ লক্ষ্য বস্তুটা কোথায় আছে, মেরু এবং ফোকাস বিন্দুর ভেতরে। এখন কি করব,